ওয়েলকাম টু ডেরির এপিসোড 3-এর এই সোর্স মেটেরিয়াল বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন দেরি না করে সরাসরি শুরু করা যাক। আজকে আমরা জট পাকানো সব টাইমলাইন আর কসমিক হররের একদম গভীরে ডুব দেব, কারণ এই সোর্স মেটেরিয়ালটি শুধু আমাদের ভয়ই দেখায় না, বরং ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা অদ্ভুত সব রহস্য আমাদের সামনে নিয়ে আসে। ওকে, আজকের আলোচনার মূল বিষয়গুলোতে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। ১. ১৯০৮ সালের সেই দানবের জাগরণ। ২. ১৯৬২ সালের মিলিটারি তদন্ত। ৩. হ্যালোম্যানের ভয়ঙ্কর সাইকিক ভিশন। ৪. গোরস্থানে প্রমাণ খোঁজার মরিয়া চেষ্টা। আর সবশেষে ৫. কসমিক লোর ও ইস্টার এগস। কাহিনীটা মূলত ৩টে আলাদা টাইমলাইনের ওপর দাঁড়িয়ে আছে। ১৯০৮ সাল, যেখানে ফ্রান্সিস আর রোজের দেখা হচ্ছে আর ওই বিখ্যাত স্লিংশট বা গুলতির ঘটনাটা ঘটছে। এরপর ১৯৩৫ সালের ব্র্যাডলি গ্যাং ম্যাসাকার, আর শেষে ১৯৬২ সালের বর্তমান মিলিটারি ও বাচ্চাদের তদন্ত। অতীত না ঘাটলে তো বর্তমানের বিপদটা ঠিক কতটা সিরিয়াস সেটা বোঝাই যাবে না, তাই না? চলুন তাহলে আমাদের প্রথম পয়েন্টে যাই। ১ নম্বর, ১৯০৮ দানবের জাগরণ। ১৯০৮ সালের ওই মেলার দৃশ্যটা মনে আছে? ছোট্ট ফ্রান্সিস মেলায় ঘুরতে গিয়ে পেনিওয়াইজারের মতো মেকআপ করা একটা ক্লাউন মেয়েকে দেখে। বাবা তাকে একটা স্লিংশট বা গুলতি কিনে দেয়। ফেরার পথে গাড়ি যখন খারাপ হয়ে যায়, ফ্রান্সিস রোজ নামের মেয়েটার কাছ থেকে জলের বদলে ওই গুলতিকাই দিয়ে দেয়। কিন্তু আসল চমক তো এরপর। জঙ্গলে একটা বৃদ্ধ লোকরূপী দানব ফ্রান্সিসকে তাড়া করে। আর বিশ্বাস করুন, দানবটা সেদিন থেমেছিল শুধু একটা কারণে: রোজের মারা ওই গুলতির পাথরের আঘাত সোজা দানবটার চোখে লেগেছিল বলে। এখন সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা খেয়াল করে দেখুন। একদিকে ১৯০৮ সালের ছোট্ট ফ্রান্সিস ও রোজ, আর অন্যদিকে ১৯৬২ সালের জেনারেল শো এবং বয়স্ক রোজ। ৫০ বছর পর তাদের আবার দেখা হচ্ছে। কিন্তু ডেরির সবচেয়ে অন্ধকার আর ভয়ঙ্কর নিয়মটা হল, যেই এই শহর ছেড়ে যায়, ডেরি তার সমস্ত স্মৃতি পুরোপুরি মুছে ফেলে। ঠিক এই কারণেই জেনারেল শো শহর ছাড়ার পর রোজ এবং এই শহরের সব কথাই ভুলে গিয়েছিলেন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, ২ নম্বর, ১৯৬২ সালে মিলিটারি তদন্ত। ২৭। এই সংখ্যাটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। মিলিটারি মাটি খুঁড়ে ১৯৩৫ সালের ব্র্যাডলি গ্যাং ম্যাসাকারের একটা গাড়ি উদ্ধার করেছে। এর মানে কি দাঁড়ালো? মিলিটারির কাছেও আসলে খবর আছে যে ডেরি শহরে প্রতি ২৭ বছর পরপর একটা ভয়ঙ্কর সাইকেল বা চক্র রিপিট হয়, যেখানে দানবটা ঘুম থেকে ওঠে আর ধ্বংসলীলা চালায়। এই তদন্তের মাঝেই একটা বিশাল বড় প্রশ্ন উঠে আসে: থিয়েটার ম্যাসাকারের রাতে হ্যাঙ্ক আসলে কোথায় ছিল? জেলে বসে হ্যাঙ্ক দাবি করছে সে নাকি ওই রাতে বাড়িতেই ছিল, কিন্তু অফিসার ক্লেলচ যখন তাকে জ্যাকসন স্ট্রিটে পাওয়া একটা এম্বাসি গোল্ড ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট দেখায়, যে ব্র্যান্ডটা হ্যাঙ্ক খায়, তখন হিসাবটা আর মেলে না। তাহলে হ্যাঙ্ক সেই রাতে আসলে কোথায় ছিল? সে কি লুকোনোর চেষ্টা করছে? এটা কিন্তু একটা বড় অমীমাংসিত রহস্য। আমরা চলে যাচ্ছি ৩ নম্বর পয়েন্টে, হ্যালোম্যানের ভয়ঙ্কর সাইকিক ভিশন। মনে আছে ওই ১৯০৮ সালের গুলতিটার কথা? জেনারেল শো হ্যালোম্যানকে ঠিক ওই স্লিংশটটাই দেন, যেটা দিয়ে রোজ দানবটাকে আঘাত করেছিল। উদ্দেশ্য ছিল এটাকে একটা সাইকিক ফোকাল পয়েন্ট বা মাধ্যম হিসেবে ব্যবহার করা। হ্যালোম্যান হ্যানলনের সাথে হেলিকপ্টারে চড়ে ওই জিনিসটার সাহায্যেই মাটির নিচে লুকিয়ে থাকা সেই সত্তার সাথে একটা সাইকিক কানেকশন তৈরি করার চেষ্টা করছিল। আর কানেকশনটা তৈরি হতে হ্যালোম্যান যা দেখল সেটা রীতিমতো গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। সে দেখল পেনিওয়াইজের একটা সার্কাস টেন্ট, যার ভেতরে দানবটার চোখ জ্বলছে। এরপর লাশের একটা বিশাল পাহাড়, আর সেখানে তার নিজের ঠাকুমাও ছিল। ঠাকুমা তাকে একটা হাড়হিম করা ওয়ার্নিং দেয়, সে আসছে, পালিয়ে যাও। এই ভিশনটা এতটাই ভয়ঙ্কর ছিল যে হ্যালোম্যান চলন্ত হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার উপক্রম করেছিল। এখানে সোর্স ম্যাটেরিয়ালটা ১৯৬০-এর দশকের প্রেক্ষাপটটাকে খুব সুন্দর আর নিরপেক্ষভাবে তুলে ধরেছে। সেই সময়ের সামাজিক পরিস্থিতি আর বর্ণবাদের দিকটা কাহিনীতে স্পষ্ট। যেমন ধরুন, হেলোম্যান খুব ভালোভাবে বুঝতে পারে যে শহরের মানুষজন তাকে একটু বাঁকা নজরে দেখছে। অন্যদিকে হ্যাঙ্ককেও টার্গেট করে সরাসরি কুখ্যাত শশাঙ্ক জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়। এই ডিটেলগুলো মূল তদন্তের পরিবেশটাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এরপর আমরা আসছি ৪ নম্বর পয়েন্টে, গোরস্থানে প্রমাণ খোঁজার মরিয়া চেষ্টা।
বাচ্চাদের তৈরি করা লজিক্যাল প্ল্যানটা দেখলে অবাক হতে হয়। তারা বুঝত যে চোখে না দেখলে কেউ তাদের কথা বিশ্বাস করবে না, তাই তাদের প্ল্যানের ধাপগুলো ছিল একদম সিম্পল কিন্তু মারাত্মক। স্টেপ 1, একটা ক্যামেরা জোগাড় করো। স্টেপ 2, সোজা গোরস্থানে যাও। স্টেপ 3, ভূতকে ডাকো। আর স্টেপ 4, ছবিগুলো ডেভেলপ করো। প্রমাণ জোগাড় করার জন্য এর চেয়ে সাহসী আর বিপজ্জনক সিদ্ধান্ত আর কী বা হতে পারে? গোরস্থানের ওই ঘটনাটা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। পাগলাগার থেকে আসার আগে লিলি একটা কচ্ছপের ব্রেসলেট উপহার পায়, যেটা নাকি সৌভাগ্যের প্রতীক। এরপর তারা গোরস্থানে গিয়ে ভূত ডাকার রিচুয়াল শুরু করে। শুরুতে একটু ইয়ার্কি মারলেও হঠাৎ যখন মাটি ফেটে মেটি আর সুজির ভূত বেরিয়ে আসে, তখন সবার আত্মারাম খাঁচাথাড়া। সেই চরম বিশৃঙ্খলার মাঝেই তারা কোনো মতে ছবিগুলো তোলে। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো, পরে যখন ছবিগুলো ডেভেলপ করা হয়, তখন সত্যি সত্যি সেখানে একটা ক্লাউনের আকৃতি ধরা পড়ে। মানে তারা ওই বহুরূপী দানবকে ক্যামেরায় বন্দি করে ফেলেছিল। এবার চলে আসি আমাদের শেষ পয়েন্টে, 5 নম্বর, কসমিক লোর ও ইস্টার এগস। তো এই বা আইটি জিনিসটা আসলে কি? যদি সোজা ভাষায় বলি, এটা একটা আকার পরিবর্তনকারী বা শেপ শিফটিং মহাজাগতিক সত্তা, যে শুধু মানুষের ভয় খেয়ে বেঁচে থাকে। আর আমরা যে পেনিওয়াইজ দ্য ক্লাউনকে দেখি, সেটা ওর অসংখ্য রূপের মধ্যে জাস্ট একটা রূপ মাত্র। ভাবলে গায়ে কাটা দেয় যে এই কসমিক দানবের শক্তির পরিধি ঠিক কতটা বিশাল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই সোর্স ম্যাটেরিয়ালের মধ্যে লুকিয়ে থাকা স্টিফেন কিং ইউনিভার্সের কিছু দারুণ ইস্টার এগস। যেমন ধরুন, ১৯০৮ সালের হরর হাউসে যে লোকটা পিয়ানো বাজাচ্ছিল, সে আর কেউ নয়, স্বয়ং সিরিজের ডিরেক্টর অ্যান্ডি মুসচিয়েটি। এছাড়া ওই কচ্ছপের ব্রেসলেটটা স্টিফেন কিংয়ের লর অনুযায়ী এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে বারবার ঘুরে ফিরে আসে। আর অফিসার ক্লিয়েটের মুখে ওই শশাঙ্ক প্রিজনের ডিরেক্ট রেফারেন্সটা তো আমাদের সবার প্রিয় সিনেমা দ্য শশাঙ্ক রিডিমশনের কথা মনে করিয়ে দেয়, তাই না? এই পুরো বিশ্লেষণটা শেষে আমরা কিন্তু একটা মারাত্মক জায়গায় এসে দাঁড়ালাম। বাচ্চাদের হাতে এখন ওই মহাজাগতিক দানবের ফটোগ্রাফিক প্রমাণ আছে ঠিকই, কিন্তু তারা এখন এটা নিয়ে করবে কি? এই প্রমাণ কি তাদের রক্ষা করতে পারবে, নাকি দানবটাকে রাগিয়ে দিয়ে তাদের আরও বড় কোনো বিপদে ফেলবে? মিলিটারির ওই গোপন ইনভেস্টিগেশন, অতীতের মুছে যাওয়া স্মৃতি আর গোরস্থানের ওই ভয়ঙ্কর রাত, সব মিলিয়ে ডেইরির বিপদ এখন চরমে। এরপর কি হতে চলেছে সেটা জানার জন্য সত্যি আর তস হয়েছে না। যাই হোক, আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।